সমুদ্র জলের লবণতা তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভৌত বৈশিষ্ট্য। আজকে সেই বিষয়ে একটুখানি জেনে নেব। প্রথমেই সংজ্ঞা হিসেবে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে সমুদ্র জলের লবণতা কথাটির অর্থ কী, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে লবণতা মানে কিন্তু শুধুমাত্র নুনের কথা অনেক জায়গাতেই আমরা বলি যে বলা থাকে, কিন্তু বেসিক্যালি স্যালিনিটি, ওশান স্যালিনিটি বলতে গেলে খুব সিম্পল ভাষায় যদি বলি 1 কিলোগ্রাম বা 1000 গ্রাম জলে কতটা পরিমাণে দ্রবীভূত পদার্থ আছে সেটাই হলো সমুদ্র জলের লবণতা। ঠিক আছে, 1000 গ্রাম জল, এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে সিম্বলটা এখানে ইউজ করা হয় পার্সেন্টেজে, যেরকম আমরা জানি যে একটা অবলিক বরাবর উপরে বাঁদিকে এবং নিচে রাইট সাইডে একটা করে জিরো বা গোল একটা সিম্বল আমরা পাই, যেটা বেসিক্যালি জিরো। এখানে পার্টস পার 1000 বোঝানোর জন্য বা প্রতি হাজারে কত পার্ট বা কত ভাগ, এখানে হাজার কি 1000 গ্রাম বা 1 কিলোগ্রাম কি জল, তাতে কত ভাগ বা কত গ্রাম দ্রবীভূত পদার্থ আছে, which includes লবণ এবং অন্যান্য যে দ্রবীভূত যে পদার্থগুলো যেগুলো সমুদ্রে পাওয়া যায়, সেইটাকেই কিন্তু আমরা বলছি সমুদ্র জলের লবণতা। এবং সেটাকে বোঝানোর জন্য ওই পার্সেন্টেজ সিম্বলের মতনই প্রথমে একটা পার্সেন্টেজ সিম্বল, এবং যেহেতু প্রতি হাজারে হয় তাই ওপরের বাঁদিকে একটি জিরো আর নিচের বাঁদিকে একটি জিরোর সাথে পাশে আরেকটি জিরো কিন্তু নিচে দেওয়া হয়। অর্থাৎ 100-র ক্ষেত্রে অবলিকের আড়াআড়ি উপরে বাঁদিকে একটি জিরো, নিচে বাঁদিকে, আর এখানে পাশাপাশি নিচে রাইট সাইডে পাশাপাশি দুটো জিরো প্রতি হাজার বোঝানোর জন্য। আচ্ছা, এখানে মাথায় রাখতে হবে যে সমুদ্র জলে কিন্তু কঠিন পদার্থ এবং কঠিন যে মানে কঠিন পদার্থের মধ্যে অনেকটাই কিন্তু আমরা দেখব বিভিন্ন ধরনের লবণ আছে। পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম ব্রোমাইড প্রভৃতি বিভিন্ন ধরনের দ্রবীভূত পদার্থ, যার মধ্যে অনেকটাই লবণ অবশ্যই, সেগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। আর সমুদ্র জলের লবণতা আমাদের পড়ার প্রয়োজন এই কারণে আছে, কারণ দেখো এখানে গুরুত্বতে লেখা আছে ইট এফেক্টস ওশান ডেন্সিটি, মানে সমুদ্র জলের ঘনত্ব। ঠিক যেভাবে সমুদ্র জলের উষ্ণতার ক্ষেত্রে আমাদের এটা জানা আছে যে উষ্ণ জল তুলনামূলক হালকা হয়, ফলে তার ঘনত্ব একটু কম হয় শীতল জলের তুলনায়। এক্ষেত্রেও মাথায় রাখতে হবে যে যত বেশি লবণতা জলে, যত বেশি দ্রবীভূত পদার্থের উপস্থিতি, তত কিন্তু সমুদ্র জলের ঘনত্ব বেশি। এবং অবশ্যই উল্টোটা হবে, যদি কম দ্রবীভূত পদার্থ থাকে তাহলে কিন্তু লবণতা কম এবং তার সঙ্গে কিন্তু ঘনত্ব কম। এছাড়া যেহেতু ঘনত্ব সমুদ্র জলের যে চলন, সমুদ্র স্রোতের যে মুভমেন্ট, সেগুলোকে নিয়ন্ত্রিত করে, তো তার ফলে দেখো সার্কুলেশন বা সমুদ্র জলের যে মুভমেন্ট সেটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করে। এছাড়া সমুদ্রের জলে বিভিন্ন স্তরে আমরা জানি বিভিন্ন ধরনের প্রাণীর উপস্থিতি, লবণতার উপস্থিতি কিন্তু প্রাণীর উপস্থিতিকেও এবং প্রাণীর জীবনযাপনকে, প্রাণীর যে বাস্তুতন্ত্রকে তাকে কিন্তু নিয়ন্ত্রিত করতে পারে। আর লবণতা কিসের কিসের দ্বারা প্রভাবিত হতে পারে, দেখো এখানে ভেরিয়েবিলিটি বলা আছে, ফ্রেশ ওয়াটার ইনপুট অর্থাৎ স্বাদু জলের যোগান, তাপমাত্রা, বাষ্পীভবন প্রভৃতি। আমরা এ বিষয়ে দেখতে গেলে নেক্সট স্লাইডে যাব। প্রথমেই দেখো এখানে যে সমস্ত ফ্যাক্টরসগুলো সমুদ্র জলের লবণতাকে নিয়ন্ত্রণ করছে, তার মধ্যে প্রথমেই আমরা পাবো হচ্ছে ইভাপোরেশন বা বাষ্পীভবন। খুব স্বাভাবিকভাবেই বাষ্পীভবনের ক্ষেত্রে যদি আমরা ধরি যে যত বেশি বাষ্পীভূত হবে জল, তার মানে কি হবে যে সেখানে জলের পরিমাণ কমবে কিন্তু লবণটা কিন্তু ফিক্স হয়ে রইল। অর্থাৎ জল কমে যাচ্ছে, লবণ ফিক্স থাকছে, সেক্ষেত্রে লবণতা বেড়ে যাচ্ছে। অধিক বাষ্পীভবনের হার অধিক লবণতা, বাষ্পীভবনের হার কম তার মানে তুলনামূলক লবণতাও কম। অর্থাৎ সিম্পল ভাষায় বললে বাষ্পীভবনের হার বাড়লে লবণতা বাড়ে এবং বাষ্পীভবনের হার কমলে লবণতা কমে। এটার একটা সহজ একটা উদাহরণ দিতে পারি যে ক্রান্তীয় এবং নিরক্ষীয় অঞ্চলে তুলনামূলকভাবে বাষ্পীভবনের হার বেশি, ফলে এটা ধরে নেওয়া যেতে পারে যে এই অঞ্চলের সমুদ্রের জলে কিন্তু লবণতা বেশি। আবার মেরু অঞ্চলে যদি আমরা খেয়াল করি, যেখানে কিন্তু তির্যক, অতি তির্যক সূর্যরশ্মি, মেরু বা মেরুপ্রায় অঞ্চলে, সেখানে কিন্তু আমরা গড়ে দেখতে পাবো যে তির্যক সূর্যরশ্মির কারণে বাষ্পীভবনের হার কম এবং সেই তুলনায় কিন্তু দেখা যাবে যে লবণতাও কম হচ্ছে ক্রান্তীয় এবং নিরক্ষীয় অঞ্চলের থেকে। তো অন্যান্য অনেক ফ্যাক্টরসই একসঙ্গে কাজ করে, তবে বাষ্পীভবনের ক্ষেত্রে বলতে গেলে এই ফ্যাক্টরটা উল্লেখ করা যায়। এবারে হচ্ছে অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ অনেক আকারে, অনেক পদ্ধতিতে হতে পারে। আকারে বলার থেকেও বেটার হচ্ছে অনেক মানে
পদ্ধতি আছে অধঃক্ষেপণের, যেমন সেটা বৃষ্টির আকারে হতে পারে, তুষারপাতের আকারে হতে পারে প্রভৃতি। আমি যদি প্রথমেই বৃষ্টির কথা বলি, তাহলে এখানে মাথায় রাখতে হবে যে বৃষ্টিপাত এবং তুষারপাতের আধিক্যে কিন্তু সমুদ্রের যে নোনাভাব সেটা কম হয়ে যায়। কেন হয়? সিম্পল ব্যাপার, বৃষ্টিপাত এবং তুষারপাত উভয় ক্ষেত্রেই যখনই সমুদ্রের জলের মধ্যে বৃষ্টি বা তুষারপাত বা কোনোভাবে যদি তোমার যোগান বাড়ে এগুলোর, তাহলে কী হবে? জলের কোয়ান্টিটিটা বেড়ে যাবে, জলের পরিমাণ বৃদ্ধি, কিন্তু লবণের পরিমাণ ফিক্সড। ফলে সেই ক্ষেত্রে অধিক পরিমাণে অধঃক্ষেপণ লবণতা বৃদ্ধি করতে কিন্তু বাধা দেয় এবং লবণতাকে কিন্তু হ্রাস পেতে সাহায্য করে। আর যদি আমরা দেখি কোথাও অধঃক্ষেপণ কম হয়, তাহলে কিন্তু জলের লবণতা হ্রাস পাবে। অর্থাৎ এখানে অধঃক্ষেপণের সঙ্গে লবণতার কিন্তু একটা ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা যেরকম পেয়েছিলাম, যে বাষ্পীভবনের সঙ্গে কিন্তু লবণতার একটা সরল সম্পর্ক বিদ্যমান ছিল। অর্থাৎ সেখানে একটা খুব ডাইরেক্টলি প্রপোর্শনাল, বেশি বাষ্পীভবন লবণতা বেশি, কম বাষ্পীভবন লবণতা কম। এক্ষেত্রে কি হচ্ছে? অধঃক্ষেপণের মাত্রা বেশি, বাষ্পীভবন লবণতা কম, আর অধঃক্ষেপণের মাত্রা কম, তাহলে তার উল্টোটা হবে। আচ্ছা, এবারে আমরা এর একটা উদাহরণ দিতে পারি। যেমন নিরক্ষীয় অঞ্চলে আমরা জানি যে কিছুক্ষণ আগে আমরা বললাম যে অধিক পরিমাণে বাষ্পীভবন হয়, তার মানে এখানে লবণতা সরল সম্পর্ক যদি হয়ে থাকে, তাহলে বাষ্পীভবন বেশি হলে লবণতা বেশি হওয়ার কথা, কারণ জল বাষ্পীভূত হচ্ছে। ক্রান্তীয় অঞ্চলেও তাই, লবণতা বেশি হওয়ার কথা, কারণ অধিক উষ্ণতায় জল বাষ্পীভূত হচ্ছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, সেটা কি? যে ক্রান্তীয় অঞ্চলে কিন্তু প্রতিদিন বিকেলবেলা বৃষ্টি হচ্ছে না, যেটা কিন্তু নিরক্ষীয় অঞ্চলে হচ্ছে, যার ফলে বাষ্পীভবনের সাথে সাথে যেহেতু অধঃক্ষেপণের মাধ্যমে, বিশেষ করে পরিচালন পদ্ধতিতে বৃষ্টিপাতের মাধ্যমে জলের যোগানটা মেনটেন হয়ে থাকছে, ফলে নিরক্ষীয় অঞ্চলে জলের লবণতা কিন্তু ক্রান্তীয় অঞ্চলের থেকে সামান্য হলেও কম। এটা একটা এক্সাম্পল দিলাম। আর মেরু অঞ্চলের ক্ষেত্রে একটু ভেবে দেখো, আমরা পড়েছি আগে যে মহাদেশীয় হিমবাহগুলো যখন গলে, এবং ইনফ্যাক্ট গলে না, যখন সমুদ্র জলের কন্ট্যাক্টে থাকে, তখন অনেক সময় হিমশৈলের সৃষ্টি হয় ওই মহাদেশীয় হিমবাহ থেকে। এবং ওই মহাদেশীয় হিমবাহগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে তুষার যখন ভাসতে ভাসতে, যে তোমার এই ওই তুষার সমৃদ্ধ যে হিমশৈলগুলো যখন ভাসতে ভাসতে আসে, তখনও কিন্তু তাদের কি হয়, তারা গলতে থাকে এবং তারা জলের সঙ্গে তারা আরও জল, অর্থাৎ সমুদ্র জলের সঙ্গে তারা আরও জল কন্ট্রিবিউট করে গলতে গলতে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাই যে লবণতা কিন্তু হ্রাস পেতে পারে। আচ্ছা, এরপরে একটা আছে দেখো, রিভার ডিসচার্জ, অর্থাৎ এখানে হচ্ছে নদীবাহিত জলের পরিমাণ। নদীর জল কেমন জল? স্বাদু জল, বোঝাই যাচ্ছে। তাহলে নদীর জলের যোগান যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে লবণতা কম হবে। নদীর জলের যোগান যদি কম হয়, সেক্ষেত্রে লবণতা বেশি হবে। অর্থাৎ যে সমস্ত উপকূলবর্তী অংশে আমরা দেখব যে নদী কিন্তু মানে বড় বড় নদী মোহনা ডেভেলপ করেছে, সেই সব জায়গায় কিন্তু লবণতার পরিমাণ ইউজুয়ালি কম হবে। এরপরে একটু দেখে নেব যে আইস ফর্মেশন অ্যান্ড মেল্টিং, অর্থাৎ এক্ষেত্রেও আমি এই পয়েন্টটা অলরেডি উল্লেখ করেছি আমরা, যে উচ্চ অক্ষাংশে কিন্তু অনেক সময়তেই আমরা দেখতে পাই যে আগের যে আমরা যখন অধঃক্ষেপণ বা যখন আমরা প্রেসিপিটেশনের পয়েন্টটা পড়ছিলাম, তখন আমরা একটা জিনিস উল্লেখ করেছিলাম যে হিমশৈলের গলন বা বরফের গলনের কথা। এখানে দেখো, এখানে কিন্তু বরফ সৃষ্টি হওয়ার কথা বলছে এবং গলনের কথা বলছে। গলনের পয়েন্টটা আমরা পড়ে ফেলেছি, কারণ ফ্রেশ ওয়াটার অ্যাডিশন হচ্ছে, যার ফলে কিন্তু লবণতাটা কমছে। তাহলে আইস ফর্মেশন হলে কি হবে? উল্টোটা হবে, জলের লবণতাটা বেড়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু ডেফিনেটলি হবে, কারণ আইস ফর্মেশন মানে, অর্থাৎ বরফ ফর্মেশন মানেও কিন্তু কোথাও না কোথাও গিয়ে জলের পরিমাণ কমিয়ে লবণকে ফিক্স রেখে দেওয়া। ফিক্স বলবো না, এক্স্যাক্টলি বারবার এই ফিক্স কথাটা বলছি, এটা জাস্ট তোমাদের ইম্যাজিন করার জন্য, জিনিসটাকে বুঝে জিনিসটাকে ফিল করার চেষ্টা করো যে কি ঘটতে পারে যদি জলের সাপ্লাইটা কমে যায়। তখন কিন্তু যে লবণটা ছিল, সেটার যে এফেক্টটা, সেটা জলের মধ্যে বেশি করে বোঝা যাবে। অর্থাৎ প্রতি 1000 গ্রামে কত বা যত গ্রাম লবণ 1000 গ্রাম জলে বা 1 কিলোগ্রাম জলে যত গ্রাম লবণ, সেটা কিন্তু আপাতভাবে বৃদ্ধি পাবে। এছাড়াও মাথায় রাখতে হবে যে সমুদ্র জল যদি একদম ফ্রিলি মুভ করতে পারে, অর্থাৎ অবাধভাবে যদি তার সঞ্চালন হতে পারে, তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে লবণতার কিন্তু নিয়ন্ত্রিত হয়। সমুদ্র স্রোত, আমরা জানি যে যত বেশি লবণ, কিছুক্ষণ আগে আমরা উল্লেখ করলাম যে লবণতা বেশি হওয়ার অর্থই হচ্ছে যে অধিক লবণতা বিশিষ্ট জল মানে ঘন জল। ঘন জল কথাটার অর্থ কি? জলের ঘনত্ব বৃদ্ধি পেলে কি হয়? সেই জল
ইউজুয়ালি আর মানে কম লবণাক্ত অঞ্চলের দিকে যাওয়ার একটা চেষ্টা করে এবং উল্টোটা। ফলে এক্ষেত্রেও কিন্তু একটা মিক্সচার হয় এবং লবণতার কিন্তু একটা ফারাক ঘটে। তো বেশি লবণাক্ত সমুদ্র স্রোত কম লবণাক্ত অঞ্চলে গিয়ে লবণতা বাড়িয়ে দিতে পারে, আবার উল্টোটা হয়। আবার অনেক সময় দেখা যায় যে নিয়ত বায়ুগুলোর সম্বন্ধে আমরা জানি, যারা সমুদ্র স্রোত সৃষ্টি করে সেই নিয়ত বায়ুও কিন্তু সমুদ্রের জলকে ঠেলে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যায়, এবং এক্ষেত্রেও কিন্তু বিভিন্ন লবণতা বিশিষ্ট জলরাশি একে অপরের সঙ্গে কিন্তু মিশ্রিত হয়। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা কমনলি দেখতে পেয়ে থাকি। এছাড়া ধরো জোয়ার ভাটার সময় জলের স্ফীতি বা অবনমন, এছাড়া পরিচলন স্রোত। আমরা জানি যে পরিচলন স্রোত যেটা হয়, যেটা সমুদ্রের ওপরে যে পৃষ্ঠীয় যে স্রোত, সেই ধরো সেটা মূলত অনেক ক্ষেত্রে দেখতে পাবো। ধরো একটা উষ্ণ অঞ্চল, তাহলে সেখানে যে পৃষ্ঠীয় যে উষ্ণ স্রোত, সেই উষ্ণ স্রোত কী হয়, উষ্ণ স্রোত ধীরে ধীরে তুলনায় শীতল অঞ্চলের দিকে আসে। যেই না সরে গেল পৃষ্ঠীয় স্রোত, তাহলে নিচ থেকে শীতল জল ওপরে উঠে এলো। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে এইখানে জলের একটা উল্লম্ব মিশ্রণ হচ্ছে, উষ্ণ জল সারফেস থেকে সরে যাচ্ছে। ধরো এখানে উষ্ণ জল ছিল, উষ্ণ জল সারফেস থেকে সরে গেল, ফলে ওপরের জলস্তরটা যেহেতু চাপমুক্ত হলো, নিচের থেকে ঠান্ডা জলটা উঠে এলো। তাহলে কী হলো, এখানে জলের উল্লম্ব মিশ্রণ ঘটলো, এবং এই উল্লম্ব মিশ্রণের ফলে আমরা কি দেখতে পাচ্ছি, যে সমুদ্র জলের মানে যে লবণতা তারও কিন্তু একটা তারতম্য লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট ভিডিওতে আমরা দেখব যে লবণতার বিভিন্ন সাগর মহাসাগরের ক্ষেত্রে কী ধরনের পার্থক্য ঘটতে পারে, এবং সমুদ্র জলের লবণতার উল্লম্ব এবং অনুভূমিক বণ্টন।